গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে। বিষয়টা কি? ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি, সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল, আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি কি বললেন? যে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না। কিছু মৌলী সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল, ওয়াকাফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই, দিদি আছে বুঝে নেবে। সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মৌলী সাহেবদের কথায়, ওই ইমাম সাহেবদের কথায়, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল। ফলে কি আজকে কি দেখছি? মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। উল্টে যখন এসআইআর এর আবহ চলছে, মানুষ যখন আতঙ্কিত, মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে বলুন, আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন, বিজেপি সরকার ভয় পেত, বিজেপি সরকারের উপরে চাপ আসত, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে, ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এই ওয়াকাফকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা, শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাফ আইনকে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে, যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে, সারা দেশে ছড়িয়ে পড়তো। বিজেপি পরে বাধ্য হতো এই প্রত্যাহার করতে, ঠিক যেভাবে ওয়াকাফ, যেভাবে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে, এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম? না, তার পরিবর্তে আমরা কি দেখলাম? এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল, যদিও এই হুমকিতে আমরা ভয় পাইনি, হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি। ভাঙড়ে 3000 মানুষকে মামলা দিয়েছে, আমিও 5টা মামলা খেয়েছি। স্টেজে অনেকে বসে আছে, এই ওয়াকাফ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে। এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল। তখন মনে এত পাপ ছিল, আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি। আজকে বলুন, আপনারা এই মসজিদের আজান, ঈদগাহে নামাজ, মাদ্রাসায় পড়াশোনা, কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে, এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে, এই কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে। তাই আজকে মমতা ব্যানার্জি সেই আইনটাকে সারা কি করলো গো? মেনে নিল। এখন আপনি বলুন, এই মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ আছে? এর জোর কথাই বলতে হবে আপনাদের। আছে, মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ নয়। মোদি আর মমতা আলাদা নয়, বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সরাসরি উত্তরপ্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগু করার চেষ্টা করছে। আজকে আপনি কোথায় বলুন? মাঝ সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি? তাহলে ওই টোটো করে মহিলাটাকে তুলে নাও টোটোতে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যখন এ কথা বলবেন, আপনাদেরকে একটা যুক্তি দেবে। কি যুক্তি? এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেন্ট্রালের আইনকে নাকি ভায়োলেট করা যায় না। যদি এই যুক্তিটাই তারা আজকে দেয়, সর্বপ্রথম তাদেরকে
প্রশ্ন করুন, তাহলে সেই দিনকে কেন মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই, আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না। বলবোটা বলছি, তাহলে কেন বলেছিল? এই প্রশ্নটা করুন। দ্বিতীয় প্রশ্ন করুন, সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেন, তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন? এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি। সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ওয়াকফ আইনকে লাগু হতে দেব না এটা বলে, তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাশ করালেন না? সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না, তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটোরিয়াস ক্রিমিনালকে পড়াতে বলবেন, আমাকে নতুন করে পড়াতে লাগবে না, অলরেডি আমি পড়ে নিয়েছি। আপনাদের উদাহরণের জন্য বলছি, আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই, ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয়। আপনাদের তাও জানিয়ে রাখি, জমি বিষয়টা এটা যৌথ লিস্টে নয়, এটা আপনার স্টেটের ম্যাটার, স্টেট লিস্টে রান করে। ওয়াকফের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয়, যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে দ্বিচারিতা করলো, রাজ্য সরকার এটা নিয়ে কথা বললো না। তারপরেও বলছি, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা তুলে তাদের এই দুর্নীতিকে, তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলো ধামাচাপা দিতে চাইছে, আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন। গুগল আছে, এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন, বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন। তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার, সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুতে ওয়াকফের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না। তাহলে পশ্চিম বাংলার সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র 5% মুসলমান আছে, সে মুসলমানের কথা ভাবেনি, সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য তার তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে এখানে আমি ইমপ্লিমেন্ট হতে দেব না যদি বলতে পারে, তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল 27% মুসলমান থাকার পরেও, এখানে এত এমএলএ থাকার পরেও, মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরেও অপদর্থ রাজ্য সরকার কেন জোর গলায় এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেব না? বলেছে। আপনাদের ভাবতে হবে, তামিলনাড়ুতে 5% মুসলমান গো, কত? ওরা কিন্তু ভোট ব্যাংক হয়ে নাই, ওই জন্য তামিলনাড়ু সরকার, ওরা ভোটার হয়ে আছে, ভোট ব্যাংক হিসাবে নয়, ওরা মানুষ হয়ে আছে, শুধু ভোটার হিসাবে নয়। সেই জন্য ওদের সরকার ওই 5%-এর জন্য অত লড়াই শুধু করছে না, সংবিধানকে বাঁচানোর লড়াই করছে, আর বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে তামিলনাড়ু সরকার। আর আমাদের রাজ্য সরকার মোদির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে, চাদর পাঠাচ্ছে, আরএসএস এর চিফ মোহন ভাগবত জিকে আপনার ভালো আম দিয়ে পাঠাচ্ছে। আর অমিত শাহ এইগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, সেই অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে, কি খাবে তার মেনু ঠিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। আর আপনি ভাবছেন মমতা আপনার নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচাবে। আপনি বলুন, আমি কিতে গেল গো, আমি লাস্ট কাদের বাড়ি এসে ওইটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোমার অঞ্চলে না, নারায়ণপুরে তো। আচ্ছা, আমি একজনের বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। এখন মালেক ভাই তাকে যদি খাওয়া দাওয়ার নিয়মটা বলে দেয়, ভাইজান বেশি ঝাল খায় না, বেশি তেলা জিনিস খায় না, তাহলে এত বলতে পারবে কেন? মালেক ভাইয়ের সাথে সেই রকম আমার সম্পর্ক আছে বলেই তো। কি গো, হ্যাঁ? তো অমিত শাহকে কি খাওয়ালে ভালোবাসতেন উনি? অমিত শাহ কি খেতে ভালোবাসেন? যদি অমিত শাহর বোন দিদি মমতা ব্যানার্জি না জানে, তাহলে সৌরভ গাঙ্গুলিকে কি করে বললো ভাই? এখনো আপনাদের ভরসা হচ্ছে না? এখনো বিশ্বাস হচ্ছে না যে কি লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে? তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন আমি লাগু হতে দেব না। আর আমার পশ্চিম বাংলায় এই নটোরিয়াস ক্রিমিনালদের সরকারটা, ওই যে নটোরিয়াস ক্রিমিনাল একটা আছে না, নটোরিয়াস ক্রিমিনাল আছে তো, জানেন তো, ও তো আপনার ওয়াকফ আইনকে বাঁচানোর জন্য মহিলা নিয়েছে, ডান্স করিয়েছে,
সোনপুর বাজারের ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মহিলা নিয়ে এসে ডান্স করাচ্ছে। ডান্স কখন করায় যতটুকু আমরা জানি, কিন্তু ওরা যখন ওদেরই দেখি ওরা যখন খুশি থাকে। ওয়াকাপের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনি খুশিতে আছেন তাহলে? তার প্রমাণ আজকে দেখা গেল। ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। ওই দিনকে আমি ভাঙড়ে ছিলাম, আমি ছিলাম শিয়ালদাতে। যাক, ওই মামলালে আমি পরোয়া করি না, কিন্তু আপনাদের ভাবতে হবে এই মমতা ব্যানার্জির আসল রূপ আমাদেরকে ধরতে পেরেছি, এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি। এরা হয়তো এটাও হতে পারে, কি বলুন তো, ভাইপো যেভাবে দুর্নীতি করেছে, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, হসপিটালের মেডিসিন চুরি, এমন কোনো জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য হয়তো এটা হতে পারে, কি করেছে, যে তুমি বিজেপি, তোমার হাতে আমি দিয়ে দিলাম ওয়াকফ সংশোধনী আইন, তুমি বাংলায় ইমপ্লিমেন্ট করো, আমার ভাইপো আমার দলের নেতাগুলোকে ধরে জেলে ভরবে না। এটা হতে পারে তো, কি গো? তাহলে এখন কি করতে হবে? এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে, এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। প্রথম কথা, 5ই ডিসেম্বর লাস্ট ডেট, এটা উমিদ পোর্টালে আপলোডের। তাহলে এতদিন পরে মমতা ব্যানার্জির ঘুম ভাঙলো, টাইমকে 1 বছর বাড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সরলীকরণ করতে হবে। উমিদ পোর্টালে যে তথ্য চেয়েছে সেই তথ্য সহজে আপনি খুঁজে পাবেন না কাগজ থাকার পরেও, তাহলে সরলীকরণ করতে হবে। 3 নম্বর, যেটা হেবা আছে, মৌখিক দান যেটা আছে, সেটাকে এনরোল করতে হবে ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ বোর্ডকে, এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। তাই বন্ধুগণ, যেভাবে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি দলের লোকেরা বারবার নির্বাচন কমিশনে হোঁচট খেয়ে পড়ছে, স্টেট থেকে সেন্ট্রাল নির্বাচন কমিশনে গিয়ে লাফালাফি করছে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার জন্য, ওই কোনো পদ দেখেছে? ওই পদে গিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? না বুঝতে পারলে বলবেন, আমি অন্য টপিকে চলে যাব। আর যদি বুঝতে পারেন একটু সাড়া দেবেন, নালে ভালো লাগে না, যেন আমি কার সাথে কথা বলছি, সাড়া দিতে হবে। তা আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি কোনোদিন ওয়াকফের পাশে থাকবে না। 2টো কারণে থাকবে না। একটা কারণ কি কারণ হতে পারে? আরএসএস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতা ব্যানার্জিকে। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী, মমতা ব্যানার্জি যেখানে বসে তার পাশে যে মন্ত্রীটা বসে থাকে, আশপাশের মন্ত্রীরা ওয়াকফ চুরি করে রেখে দিয়েছে। ক্যামেরা হচ্ছে তো নাকি? এখানে ক্যালকাটা পুলিশের লোকজন আছে, এসবির লোকজন আছে, আইবির লোকজন আছে, তারাও নোট করছে আমার বক্তব্য, আমি কি বলছি। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি, মিডিয়ার উদ্দেশ্যে বলছি, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে যাবে না। কারণ ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের অর্থের লড়াইয়ে যেত, তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে? একটা কে আছে গো, একটা ডক্টর আছে না, ওই হেকিম নাকি বলে গো, বুঝতে পারছো কার নাম বলছি? হ্যাঁ, আরে বাবা, একটু মেডিকেলের ভাষায় কি বলে? ডক্টর বলে, আর উল্টো কি বলে তাদেরকে, বুঝতে পারছো না? মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনিস্টার, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন। ক্যাবিনেটের মিনিস্টার, পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ, সেও ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। অনেক এমপি আছে তৃণমূলের, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। অনেক কাউন্সিলর আছে, অনেক প্রধান আছে, অনেক উপপ্রধান আছে, অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের অনেক নেতারা আছে, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। ওই জন্যই মমতা ব্যানার্জি ওয়াকফ বাঁচানোর লড়াইয়ে নামবে না। কারণ যদি ওয়াকফ বাঁচানোর লড়াইয়ে নামবে, তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে। ভাই, তোমার যে নেতাগুলো দখল করেছে বার করুক। আর সর্বোপরি কি বলছি আপনাকে জানেন, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে নামবে না। কারণ আপনারা জানেন, বিখ্যাত এখন চর্চিত একটা জায়গার নাম হয়েছে, জায়গাটার নাম কি স্ট্রিট গো? ক্যামাক স্ট্রিট। কলকাতায় একটা জায়গার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসটাও ওয়াকফ সম্পত্তির ওপরে আছে। সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে আরো সুযোগ করে দিচ্ছে, জানে যদি আগামী
নওশাদরা, তাপস ব্যানার্জিরা, বিশ্বজিৎ মাইতিরা, যদি ধর্মনিরপেক্ষ সরকার আসে তাহলে কিন্তু ওই পার্টি অফিসটার পার্টি অফিস থাকবে না, ওয়াকফ সম্পত্তিটা আবার ফিরে যাবে। সেই জন্য আগে থেকেই বাবা বিজেপি তুমি আইনের মাধ্যমে দখল করে নাও, সে সুযোগ করে দিচ্ছে। আমি এত বড় কথা বলে গেলাম, ক্যামাক স্ট্রিটের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিসটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির ওপরে আছে, তাও ইস্পাহানিদের সম্পত্তি, এটাও আমি বলে গেলাম। ইসি নাম্বার পর্যন্ত আমার কাছে আছে, মুখস্থ নাই ভাই, নালে ওটাও বলে দিতে পারতাম। তা ভাবতে পারছেন, বুঝতে পারছেন কি বলছি? সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। লুটতে যারা ব্যস্ত, যারা তোলাবাজিতে ব্যস্ত, যারা যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা কেড়ে নিতে ব্যস্ত, দেউচা পাঁচামিরে আদিবাসীদের জমি কেড়ে নিতে ব্যস্ত, জঙ্গলের জমি কেড়ে নিতে ব্যস্ত, জল জমি জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিতে যারা তৎপর, তারা নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। এরাও টকে টকে আছে আপনার সম্পত্তিটা কিভাবে দখল করা যাবে। তাই আপনার সম্পত্তি মানে আপনাকেই বাঁচাতে হবে, আদিবাসী সম্পত্তি আদিবাসীকেই বাঁচাতে হবে, জঙ্গলের অধিকার আদিবাসীকেই বাঁচাতে হবে। কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে, আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে। তা বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই, যে যার লড়াই সেটা বুঝে নিই। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা ওই তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্ত করেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিনয়ী বাদলের উত্তরসূরি আমরা, ফুরফুরার পীর আবু বকরের উত্তরসূরি আমরা, গান্ধীজির উত্তরসূরি আমরা, নেতাজির উত্তরসূরি আমরা, ভগৎ সিং এর উত্তরসূরি আমরা, ক্ষুদিরামের উত্তরসূরি আমরা, বেগম হযরত মালের উত্তরসূরি আমরা, আপনার পিতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরি আমরা, মাতঙ্গিনী হাজরার উত্তরসূরি আমরা, স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি আমরা। আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে হাফেজ মিন নিসার আলীর মতো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে ৮৩,০০০ কৃষককে যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এক করে ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সংবিধান বহির্ভূত যে অ্যামেন্ডমেন্টগুলো এসেছে, সংবিধানের বাইরে গিয়ে সংবিধানকে আঘাত দিয়ে যে কাজগুলো করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, একসাথে থাকতে হবে। বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে মাদ্রাসা এখনো আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো সুরক্ষিত আছে। কোনো মমতা ব্যানার্জির মামলা করাতে নয়, কোনো নটোরিয়াস ক্রিমিনালের মামলা করাতে নয়, কোনো অভিষেক ব্যানার্জির মামলা করাতে নয়, এই তাপস চ্যাটার্জি, নওশাদ সিদ্দিকীর মামলা করাতে এখনো আপনার সম্পত্তিগুলো সুরক্ষিত আছে। আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করে এখনো লড়াই আমরা দিচ্ছি। সম্ভবত আগামীকাল ওয়াকফের আছে, মামলা আছে সুপ্রিম কোর্টে, সে লড়াই হবে, আইনি লড়াই হবে। ঠিক যেভাবে আমরা আইনের লড়াই চালিয়ে যাচ্ছি, মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই বন্ধ হওয়া যতক্ষণ না পর্যন্ত অধিকার পাচ্ছি, এই লড়াই চালিয়ে যেতে হবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 বাতিল করার লড়াই চলবে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2024 বাতিল করার লড়াই চলবে। এই লড়াই আমাদেরকে বন্ধ করার লড়াই নয়। যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার হচ্ছে, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান দেখার দরকার নয়। এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন SIR করে মানুষের মধ্যে আতঙ্কের তৈরি করার চেষ্টা করেছে। আপনাদের বিধায়ক হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে ছিলাম কি ছিলাম না? এটা হাত তুলে আমাকে বলুন, ছিলাম কি ছিলাম না? এটা জোরে বলুন। বিপদে আপনাদের ছেড়ে চলে গিয়েছি, বিপদে ভয় দেখিয়েছি, আতঙ্ক মুক্ত করেছি তো নাকি? আমি বলে গিয়েছিলাম প্রয়োজনে রাত জেগে ফর্ম ফিল আপ করবো, তারও ব্যবস্থা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা করে দিয়েছি। শুনে রাখুন, জেনে রাখুন আপনারা। সব কথা আমি পরে সবসময় আগে বলে দিই না। আমি বলেছি আপনাদের যে প্রয়োজনে আপনাদের জন্য আইনি লড়াই করব, মাঠে ময়দানে নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব, এ কথা বলেছি। আপনি খোঁজ নিয়ে দেখুন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুলুন, SIR কে নিয়ে আপনাদের হয়ে এই তাপস চ্যাটার্জি, নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন সুপ্রিম কোর্টে অলরেডি মামলা করে দিয়েছে। নটোরিয়াস ক্রিমিনাল কি করেছে? নটোরিয়াস ক্রিমিনালটা কি করেছে জিজ্ঞাসা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর এই নটোরিয়াস ক্রিমিনালকে যারা ভোট লুট করে জিতে
পাঠিয়েছে আপনাদের এমপি, তিনি কদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, এই করলে সেই করলে মমতা ব্যানার্জি বাঁচাবে, নওশাদ কি বাঁচাতে পারবে? আমার ভাই, বাঁচাবার ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে, আমার হাতে নাই। আমি বাঁচাবার ক্ষমতা আমার হাতে নাই, সৃষ্টিকর্তার হাতে। এটা আমার ইমান, আমার বিশ্বাস, আমার ইয়াকিন। কিন্তু কিভাবে গেলে বাঁচতে হবে তার রাস্তাটা আমি জানি। তো ওই যিনি এমপি ভদ্র মহিলা এসে বড় বড় ডায়লগ দিয়ে গিয়েছিল, এসআইআরে যখন আপনারা আতঙ্কিত, ভাঙড়ের মানুষ যখন আতঙ্কিত, একদিনের জন্য এসে অন্তত বলেছে এসআইআর নিয়ে ভয় পাবেন না, আমি মামলা করছি, বলেছে। তাহলে দ্বিচারিতা কে করছে বুঝতে পারছেন? আমি আপনাদের বলে যাই, আমার ফাইল নাম্বার পর্যন্ত, ডায়েরি নাম্বার পর্যন্ত সুপ্রিম কোর্টে হয়ে গেছে। আমি সুপ্রিম কোর্টে আমি মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি মানে কে? মালিক বাবু, আমি মানে তাপসদা, আমি মানে একাজুল, আমি মানে কারা? আমরা, আমাদের পার্টির যে একটা সামান্য মেম্বার সেও, আর পার্টির চেয়ারম্যান, আমি মানে আমরা। কোথায় গিয়েছি জোরে বলে? সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে অলরেডি মামলা ঠুকে দিয়েছি, আমি মামলা ঠুকে দিয়েছি। এবার কেউ বলতে পারে যে আপনি ফর্মও ফিল আপ করালেন, মামলাও ঠুকলেন, বলতে পারে না? আমি এখন তো অর্ডার পাইনি যে আপনি, আমি তো ওই মামলা করেছি যে আপনি ফর্ম ফিল আপ করতে হবে না। সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দিত তাহলে আমি ফর্মটা ছিঁড়ে ফেলে দিতাম। এখনো যেহেতু অর্ডার দেয়নি, আমি আপনাদের বলবো এই মমতা ব্যানার্জির মতো আমি কাজ করব না যে ফর্ম ফিল আপ করতে হবে না, দুদিন আগে বলবো এই সবাই করে না, ও কাজ আমি ভাই করব না। তারপরেও কি বলেছি, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, দুটো কপি, একটা নিয়ে গেছে আর একটা আপনার হাতে আছে। সুতরাং আপনি আতঙ্কিত হবেন না, উত্তরপত্র একটা আপনার হাতে আছে, আপনি ওটা যত্ন করে রাখুন। মাস্টার মশাই প্রশ্ন পাঠিয়েছিল, আমরা উত্তর যথাযথ দিয়েছি। মাস্টার মশাই আমার উত্তরপত্রকে কেটে যদি শূন্য দেয়, তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে। ঠিক যেভাবে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। 7 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে, আপনার নাম খসড়া লিস্টে আসবে। আর যদি বাইচান্স না আসে, ভয় পাওয়ার দরকার নাই, আপনার হাতে উত্তরপত্র আছে, ওই উত্তরপত্রগুলো সরাসরি ফুরফুরা শরীফে গিয়ে আমার হাতে দিতে পারেন, বা আপনাদের এখানে যারা নেতৃত্বরা আছে একটা জেরক্স কপি ওদের হাতে দিয়ে দিন। আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ওই বিএলও আর ওই মাস্টার মশাইকে আমরা বুঝে নেব, আপনার বিধায়ক বুঝে নেবে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার বিধায়ক তো আছে নাকি? এই ভরসাটা আছে তো নাকি? কারাই ভরসাটা করেন? হাত তুলুন তো, যে ভাইজান মাঝপথে ছেড়ে চলে যাবে না, ভাইজান দাঁড়িয়ে থেকে লড়াই করার ছেলেটা ভরসা আছে তো নাকি? যে ভাইজান আমাদের বিপদে ফেলবে না, এই ভরসা আছে তো নাকি? এই ভরসাটাই করে রাখুন, আমি কথা দিচ্ছি আপনাদের। শুধু ভাঙড়ের মানুষ নয়, ঝাড়গ্রামের আদিবাসী সমাজের মানুষ হতে পারে, পুরুলিয়ায় মাহাতো হতে পারে, বন্যাতে আপনার নবশূদ্র মতুয়া হতে পারে, ফুরফুরা শরীফের কোনো পীর পরিবারের কেউ হতে পারে, ক্যানিং এর তৃণমূলেরও কোনো নেতা হতে পারে, ভাঙড়েরও কোনো তৃণমূলেরও নেতাও যদি হয়, একটা বৈধ ভোটারের যদি নাম কাটা যায়, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, তাপস ব্যানার্জিরা থাকবে আইনি লড়াই করার জন্য। ভয় পাবার? আমি আসছিলাম, আমাকে একটা ভদ্রলোক ফোন করে, তিনি খ্রিস্টান কমিউনিটির মানুষ। একটা ফোন হয়েছে, আমার সাথে একটু ফোন আলাপ হয়েছে, আপনারা একটু শুনতে চান? যদি শুনতে চান এসআইআর নিয়ে, তাহলে আমি শোনাবো, নাহলে শেষ করে দেবো। আপনারা শুনতে চান? খ্রিস্টান কমিউনিটির মানুষ, সে আমাকে ফোন করেছে। কি হয়েছে, 2002 ভোটার লিস্টে নাম আছে, এখন ভোটার লিস্টে নাম উড়ে গেছে। এটা তিনি আতঙ্কিত। অনেক কথা হলো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সব আমি বললাম। তিনি আতঙ্কিত, তিনিও মাইনরিটি, আমিও মাইনরিটি, সবাই ভারতীয় নাগরিক, মেজরিটি মাইনরিটির ব্যাপার থাকে। আমি তাকে সব কথা বললাম, শেষে একটা কথা বলেছি, এই কথাই আমি আপনাকে শোনাতে চাই। শেষে যেটা বলেছি যে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ভারতীয়, আপনার কাছে ডকুমেন্টস আছে। আর্টিকেল 326কে যদি কেউ ভায়োলেট করে, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমি থাকবো, আমার পার্টি আপনার পাশে থাকবে। কাকে ফোন করেছে ভাই? ফোন করে কি বলেছে? ভাঙড়ের বিধায়ক বলছেন, এর থেকে বড় পাওনা আপনাদের কি আছে ভাই? এর থেকে বড় পাওনা কি আছে? এতদিন ভাঙড় মানে জগছুড়া নেতা, অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিল, তার নাম হতো ওরে বাবা,
ভাঙড় মানে কি খুনোখুনির জায়গা? কিন্তু এখন ভাঙড়ের নেতাকে ফোন কর, ভাঙড়ের বিধায়ককে ফোন করছে কিসের জন্য? প্রবলেম সলভের জন্য, সলিউশনের জন্য। এই ভাঙড় তো আমরা তৈরি করতে চাই। তাই বারবার বলি আমরা, আসল আমাদের কম্পিটিশন হোক ভালো কাজে। আমরা 5টা ছাত্রের হাতে বই পেন খাতা তুলে দিয়েছি, শাসক তুমি 10টা ছাত্রের হাতে তুলে দাও। আমরা 5টা মানুষকে রক্ত দিয়ে প্রাণে বাঁচতে সহযোগিতা করেছি, আপনি 10টা মানুষকে সহযোগিতা করুন। আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছি 5 জনকে, আপনি 10 জনকে দিন। এইভাবে আমরা 5টা মানুষের কাজের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি 10টা মানুষের কাজের ব্যবস্থা করে দিন। এই কম্পিটিশন যদি আমাদের মধ্যে আসে, তাহলে ভাঙড় সর্বশ্রেষ্ঠ আসরে পৌঁছাবে। তার পরিবর্তে কি করছে? গ্রুপে লিখছে অমুক জায়গায় সন্ধ্যার পরে মিটিং হবে, বুথ থেকে 40 জন করে আসুন। শুনেন না কি লিখছে? অমুক জায়গায় মিটিং হবে, সন্ধ্যার পরে বুথ থেকে অমুক অতজন আসুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, চা, পাকোড়া, মাছ, ভাত, ডাল, সালাড মনে হচ্ছে বলেছে। এই রকম বলে লোক জড়ো করার চেষ্টা হচ্ছে। আমি বলবো যদি আপনাদের কাছে অফার আসে আপনারাও যাবেন, খাওয়া কেউ ছাড়বেন না। কি ভাই, অফার আসলে ছাড়বেন না, কিন্তু ভোটের সময় খামচিহ্নটা মনে থাকবে তো? না কি গো, 2021 সালে 26,151 ভোটে আমি লিডে জিতেছি, খামচিহ্ন জিতেছে। সেই সময় বিজেপি চলে আসবে বলে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল।